नौशद भाईजान नौशद বাজারের পক্ষে তো আপনারা সাথে সাথে এটা আওয়াজ তুলুন। বাচ্চারা স্কুলে যাচ্ছে, টিচার এই যে কম্বলগুলো রাখা গরিব মানুষদেরকে এই কম্বলগুলো কিন্তু দান করা হবে। নওশাদ সিদ্দিকী ধর্মীয় পরিচয় কি ভাই? নিশ্চিতভাবে মুসলমান ধর্মের আমি অনুসারী। আমি জোর গলায় বলি, এখানে কোনো ব্যাপার না। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান শুভেন্দুকারী তুলেছিল তো। শুভেন্দু বাবুর কথাটা শুনে আমাকে হাসি লাগছিল। যে তৃণমূল দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে, ওই তৃণমূলকে একটাও ভোট দেবো না, আমরা ওয়াদা করবো। ওটা হচ্ছে তো নাকি ভাই? হচ্ছে তো নাকি? জোর করে আমি কারো হাত তোলাচ্ছি তো না। আমি আইএসএফ কেও কিন্তু ভোট দিতে বলছি না, তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতে বলছি। হবে তো নাকি? ওটাটা হচ্ছে তো নাকি? বলবেন ওদেরকে কি দিদি দিদি করছিস? তোর দিদি তোর দাদর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদর কবরটা এখনো সুরক্ষিত আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো চলে আসলাম আবার একটা ধামাকাটার ভিডিও দিয়ে। সো আজকে যাচ্ছি আমলিয়া চাঁদপুর বাজার দেগঙ্গা। সেখানে আমাদের প্রিয়ানপুর ছোটো ভাইজানের রক্তদান শিবির আছে। তো তার জন্য প্লেন ধরে মানে ট্রেন ধরে অটো ধরে চলে আসলাম বেড়াচাপা। আর এই জায়গাটা দেখে মনে পড়ছে, মানে এই জায়গাটা আমি কেন আসলাম, ওইদিকে বাইরে তো অনেক আওয়াজ। আর এই জায়গাটা কিন্তু বড় ভাইজানের সেকেন্ড না তৃতীয় ওয়াকআপ নিয়ে আন্দোলনের প্রোগ্রাম হয়েছিল, ঠিক আছে? ওই সামনেটায় যেখানে গাড়ি রাখা আছে না, জুম করে দেখায় তোমাদের, এই যে গাড়ি রাখা, ওখানে ওয়াকআপ নিয়ে আন্দোলন হয়েছিল। তো তাই কারণে, আর এইটা একটা ঘোরার জায়গা, ঠিক আছে? পূর্ণ কিছু একটা হবে, তো তাই জন্য দেখতে আসলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো এখন আমি যাচ্ছি, অলরেডি কিন্তু দেরি হয়ে গেছে আমার, কিন্তু তাও ঘুরছি, কারণ ওখানে অটো ভরবে, তারপর অটো ছাড়বে, তো ততক্ষণ অটোয় বসে থাকা যায়, তাই জন্য একটু ঘুরে বেড়াচ্ছি। যেখানে প্রোগ্রাম সেখানে পৌঁছে গেছি, আর মানে দেরি হয়ে গেছে, রাস্তা ফুল ছিটানো। তো ভাইজান কিন্তু চলে এসেছে, ঠিক আছে? সেখানে গাড়িটা আমি দেখতে পেয়েছি আসার সময়। কাল বিলম্ব করবেন না, আপনারা নাম নথিভুক্ত করুন এবং স্বেচ্ছায় রক্তদানের বিনিময়ে দেখতে পাচ্ছি আমাদের প্যান্টো ভাইজান কিন্তু স্টেজে। আর আসার সময় একটা ঘটনা ঘটেছে, যেটা একটু পরে তোমাদের রক্তদান চলছে। আমলিয়া অঞ্চল কমিটি মানুষ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হাসানুজ্জামান চৌধুরী, তেনার হাত সো আমি যখন আসছিলাম বেড়াচাপে, যখন অটোয় উঠে দাঁড়িয়েছিলাম, তো দেখি ভাইজানের গাড়ি চলে যাচ্ছে। মানে আমি একটুখানি খেয়াল করিনি, খেয়াল করলে ভাইজানের গাড়ি থেকে চলে আসতে পারতাম। আমি দেখতে পাচ্ছি লেট হয়ে গেছে। এখানে কিন্তু রক্তদান সব চলছে, ঠিক আছে? এখন ভাইজান এসছে বলে এখানে লোক কম, সব ওখানে গেছে। একটা ভাই এখানে দেখতে পাচ্ছ রক্ত দিচ্ছে কিন্তু। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখালেখি চলছে, আর এখানে পর পর সব বেড পাতা আছে, ঠিক আছে? এই বেডের উপরে কিন্তু সব রক্ত দেবে। আর যেহেতু এখন ভাইজান এসছে, সব কিন্তু এদিকে চলে এসেছে। আমার যেহেতু আসতে লেট হয়ে গেছে, ভাইজানের আসার কথা হচ্ছে 10টায়, ভাইজান হয়তো 10:30টার দিকে ঢুকেছে, আর আমার আরও লেট হয়ে গেছে, এখন 12টার দিকে এখন ঢুকেছি। আর রক্ত মনে দেওয়া হয়ে গেছে, তার কারণ ফাঁকা। তো যাই হোক, দেখা যাক কত লোক এখানে রক্ত দিয়েছে। হয় না এখনো দেবে, তাই তো? রানিং কই লোক নেই তো, ভাইজানকে দেখতে সব চলে গেছে। অনেকেই হয়তো বলেছেন রক্ত উৎপাদনের কোনো কারখানা হয় না, রক্ত উৎপাদনের একটাই কারখানা আছে, সেই কারখানাটা হচ্ছে আমাদের। দেখতে পাচ্ছ রক্ত দেবে বলে একটু শুলো, ঠিক আছে? বিগত দিনে আমরা দেখেছি, আর এখানে কিন্তু রক্ত বিগত দিনে 2 দশক আগে আমরা দেখেছি পাড়ায় পাড়ায় নিয়মিত রক্ত অর্পণ শিবির হতো, এবং এই রক্ত অর্পণ শিবিরের মধ্য দিয়ে এই সংস্কৃতিটা এই নিয়ে কতবার রক্ত দিচ্ছ? হ্যাঁ, এই নিয়ে কতবার রক্ত দিচ্ছ? প্রথম? ভয় লাগছে না তো? তুমি কতবার দিচ্ছ? ফার্স্ট 5বার। তাহলে তো অভিজ্ঞতা আছে। সো এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আগের 13,000 চ্যানেলটা তোমরা সকলে জানো স্ট্রাইক খেয়েছি, ডাউন চলছে, সেই কারণে এই চ্যানেলটা খুলেছি। এখন থেকে এই চ্যানেলে আমার ব্লগ ভিডিওগুলো তোমরা পাবে, তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
सुन ले दुनिया कहानी ये खास नौशद भाई जान चला जनता का विश्वास दिल में उजाला इरादे में आग झूठ से नफरत তো তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বেড ফাঁকা ছিল, তখন তোমাদেরকে বলেছিলাম যে যেহেতু ভাইজান এক্ষুনি এসছে, ভাইজান এই যে সমাজ বদলের যে তো লড়াই, সেই কারণে এখন ভিড় কম। তো এখন দেখতে পাচ্ছ এই বেড এই বেড এই বেড সব কিন্তু full, ঠিক আছে। আর লাইন দিয়ে দাঁড়িয়েছে, এই ভাইটা একটু উঠলো, এই ভাইটা শোবে, আর লাইন দিয়ে কিন্তু এসব দাঁড়িয়ে আছে ভাইটা। তেরঙ্গায় যে লড়াই শুরু হয়েছে, মানে ভাইজানের রক্তদান শিবিরে কোনো টাকা লাগে না, কোনো বিরিয়ানির প্যাকেট লাগে না, ভালোবাসার খাতিরে এসে রক্ত দিয়ে যায়। আমরা ইতিমধ্যে আর লাইন দিয়ে সব রক্ত দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওই দিকে কিন্তু থেকে শুরু করে বেশ কটা পঞ্চায়েতে সোয়াই শেখপুর এবং আরো নূরনগর, সেই যে এই ভাইগুলো সব রক্ত দিয়েছে, তো এই খাবার নিয়ে বসে পড়েছো, রক্ত দিয়েছো তো, এই খাবার নিয়ে বসে পড়েছো দিয়েছো। কি কি দিয়েছে একটু দেখাও দেখি। পানি দিয়েছে একটা, কলা, ডিম আর পাউরুটি আর লেবু, তাই তো? হ্যাঁ, ডিম আর একটা করে ওয়ারেস, তাই তো? খাওয়া হয়ে গেছে। তো যাও, এইটুকুতেই কিন্তু দেখতে পাচ্ছ সবাই রক্ত দিচ্ছে। যেহেতু রক্ত দেওয়ার পর শরীরটা ক্লান্ত হয়ে যায়, সেই কারণে কিন্তু এই খাবারগুলো দেওয়া, সবাই খাচ্ছে। ওইদিকে এখন সব রক্ত দেবে বলে লেখালেখি চলছে। আর এধারে কিন্তু ভাইজানের প্রোগ্রাম চলছে, আর এখানে কিন্তু সিট ফাঁকা নেই, প্রত্যেকটা সিটে লোক আছে। তো এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরা রক্ত দিচ্ছে। আর ওই পাশে চলো তোমাদের দেখাচ্ছে যে গাড়িটা আছে, তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটায় কিন্তু মহিলারা রক্ত দিচ্ছে, আর ওইদিকে কিন্তু বাইরে ছেলেরা রক্ত দিচ্ছে, তোমাদেরকে দেখালাম। তো আমার কিন্তু আসতে লেট হয়ে গেছে, সেই কারণে ভাইজানের গাড়িতে যে ফুল ছিটিয়েছে ওইগুলো তুলতে পারিনি। আর কি দেখছি ভাইজান কিন্তু এই যে কাঁচ ভাঙা গাড়িটা, দুষ্কৃতীরা কাঁচ ভেঙে দিয়েছিল ইট পাথর ছুঁড়ে, তো ওই গাড়িটা আর এই গাড়িটা নিয়ে এসেছে। তখন আপনার কথাটা কোথায় ছিল? মুখে কি তখন লিকোপ্লাস্ট বা স্যালোটেপ লাগিয়ে রেখেছিলেন? আমি জানতে চাই রাজবাবুর কাছে, যখন তাম আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা, আমাদের বাড়ির সুকন্যা তিলোত্তমাকে যখন ধর্ষণ করে ধর্ষণ করলো, তখন আপনি মুখে কি লাগিয়ে রেখেছিলেন? না তৃণমূলের ঠান্ডাটা লাগিয়ে রেখেছিলেন? আপনার পরিবারকে নিয়ে যখন কেউ কিছু বলেছে, তখন আপনি রে করে উঠলেন। তিলোত্তমা আমার বাড়ির মেয়ে, তাকে যখন খুন করেছিল আপনি চুপ করেছিলেন কেন? এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাই। আমি জানতে চাই রাজবাবুর কাছে, পশ্চিম মেদিনীপুরে 54 বছরের একটি মহিলা মারা যাওয়ার পরে তাকে দাফন দিতে দিচ্ছিল না, দাফন করতে দিচ্ছিল না আপনার দলের কিছু তামড়া ছেলে তোলাবাজ। তখন কোথায় ছিলেন? ওই মহিলাটি মারা যাওয়ার পরেও ওর নিজের কবরস্থানে তিনি কবরস্থ হতে পারছিল না, তখন তো আপনার মুখে কথা ছিল না। আপনার তখন মুখে কোথায় কথা ছিল না কেন? 2023 পঞ্চায়েত নির্বাচন যখন মহিলা আইএসএফ এর বিরোধী মহিলারা যখন কন্টেস্ট করছিল, কারো কেউ বিভক্ত করার চেষ্টা হয়েছে হাওড়া জেলাতে, উলঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল, শুধু বিরোধী দল থেকে কন্টেস্ট করেছে বলে। তখন রাজবাবু কোথায় ছিল? কথাই আছে না, নিজের বেলায় আঁটি আঁটি, পরের বেলায় কি বলে গো, আজকে জ্ঞান দিচ্ছে। অবশ্যই শুভশ্রী ম্যামকে যদি তার শারীরিক গঠন নিয়ে কোনো কটু কথা বলে থাকে, তার বিরুদ্ধে আইএসএফ, তার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী। আমাদের আদর্শগত লড়াই, কারো শরীরের গঠন দেখিয়ে, কারো চুল বড়, কারো চুল ছোট, কারো চোখ একটা বড়, একটা চোখ খারাপ, উনি আমাদের লড়াই ছিল না, আছে না আগামী দিনে থাকবে। আমাদের লড়াইটা হচ্ছে আদর্শের লড়াই। কি কি কমিটমেন্ট করেছো, কি কি তুমি দিতে পারোনি, এই লড়াই আমাদের। কিন্তু সেই শুধু ওই মহিলা কার্ড খেলে সিম্প্যাথি নেবে, ওটাও কিন্তু আমরা হতে দেব না। আমরা আমাদের সমাজে নারী পুরুষকে আলাদাভাবে দেখি না, সমান অধিকার হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। দেখুন মাস্টার সাহেব বলেছেন, আমিও বলছি, পশ্চিম বাংলায় তিলোত্তমাকে নিয়ে সব থেকে বড় প্রতিবাদ র্যালি যেটা হয়েছে সেটা ভাঙড়ে হয়েছে। ওর থেকে বড় পশ্চিম বাংলায় কেউ করে দেখাতে পারেনি। ওই প্রতিবাদ র্যালিতে 90% মুসলমান সমাজের মানুষ ছিল। তিলোত্তমাকে নিয়ে সব থেকে বেশি চর্চা যদি কেউ করে থাকে, সেটা হচ্ছে আইএসএফ করেছে, আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী করেছে। নওশাদ সিদ্দিকী ধর্মীয় পরিচয় কি ভাই? নিশ্চিতভাবে মুসলমান ধর্মের আমি অনুসারী। আমি জোর গলায় বলি, এখানে কোনো ব্যাপার না। আর এটা আমি জানি না
সেকুলার হতে গেলে নাকি গেরুয়া বসন পরা যাবে না, সেকুলার হতে গেলে নাকি টুপি পরা যাবে না, দাঁড়িয়ে রাখলে নাকি সেকুলার হওয়া যায় না। কোথা থেকে কোন সংজ্ঞা পড়েছে আমি ভাই জানি না। যাক, আমার বলার বক্তব্য, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান শুভেন্দু অধিকারী তুলেছিল তো। তিলোত্তমা ধর্মীয় পরিচয়টা কি? নিশ্চিতভাবে মুসলমান নয়, কিন্তু আমি এটা ঘুরিয়ে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে তিলোত্তমা ধর্মীয় পরিচয় দেখে আমরা প্রতিবাদ করিনি। তিলোত্তমা কোন জাতের তার দেখে প্রতিবাদ করিনি। তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে, তিলোত্তমা আমাদের জন্য কথা বলছিল, আমাদের পরিবারের মহিলাদের ইজ্জত আবরু নিয়ে যারা ছিলিমিলি খেলছিল তাদের বিরুদ্ধে কথা বলেছিল বলে তাকে খুন করেছে। তাই তিলোত্তমা আমাদের কথা বলার জন্য খুন হতে হয়েছে। তিলোত্তমাকে ন্যায় দিতে হবে, তার পরিবারকে ন্যায় দিতে হবে। সেই জন্য সব থেকে বেশি প্রতিবাদ, প্রতিরোধ এবং আজকের দিন পর্যন্ত আইএসএফই করে যাচ্ছে, নওশাদ সিদ্দিকীরা করে যাচ্ছে, শামসুল স্যারেরা করে যাচ্ছে। এখানে আমরা একবারও ধর্ম দেখেছি? কিন্তু আমার প্রশ্ন এখানে শুভেন্দু বাবুর কাছে, কেন শুভেন্দু বাবুর কথাটা শুনে আমাকে হাসি লাগছিল? সেন্ট্রাল সিবিআই এই মামলাটা দায়িত্ব নিয়েছিল তো ইনভেস্টিগেশনের, আপনাদের মনে আছে? কিন্তু নিটফল কি? আমি জিরোর থেকে বেশি কিছু পাচ্ছি না। শোচনীয়তার শিকার হচ্ছে, আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। অনলাইন করে দিয়েছে, অনলাইন আবার 3টে অপশন করে দিয়েছে, সেলফ সার্ভিস হয়ে গেছে, পঞ্চায়েত ডাইরেক্ট নিতে পারছে, আবার ট্যাক্স কালেক্টররা নিতে পারছে। ফলে তাদের আর্থিক বিপর্যয় এসেছে। কি বললাম? আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু ওদাটা আমি করবো না, করাবো না। ওদাটা আমি করতে বলবো এই জন্যই, যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, খানকা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল বিজেপি, সেই সময় মমতা ব্যানার্জি আমাদেরকে দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে। তাই আজকে আমরা ওয়াদা করছি, 2026 সাল আসছে, যারা যারা আদা করতে চান হাত তুলুন। যে তৃণমূল দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে ওই তৃণমূলকে একটাও ভোট দেবো না, আমরা ওয়াদা করবো। ওদা হচ্ছে তো নাকি ভাই? হচ্ছে তো নাকি? জোর করে আমি কারো হাত তোলাচ্ছি তো না। আমি আইএসএফ কেও কিন্তু ভোট দিতে বলছি না, তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতে বলছি। হবে তো নাকি? ওদাটা হচ্ছে তো নাকি? বুঝিয়ে দেবো আমরা, বুঝিয়ে দেবো তো নাকি? আজকে যারা তৃণমূলের বন্ধুরা আছে না, তাদেরকে বলবেন, ওই তোর দাদু যে কবরটাতে শুয়ে আছে, তোর নানা যে কবরটাতে শুয়ে আছে, ওটা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীর জন্য এখনো তোর দাদুর কবরটা অক্ষত আছে রে। নাহলে মোদি দখল করে মদের কারখানা বানিয়ে দিলেও কিছু করতে পারতো না তোর দিদি। বলবেন ওদেরকে, তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদুর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে। যে আব্বাস সিদ্দিকী করে বাজে কথা বলে না, সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে, যা মামলা কর সুপ্রিম কোর্টে। আমি মামলা করেছিলাম বলে ওই তৃণমূল নেতার বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে, নাহলে মদের ফ্যাক্টর করে দিত তৃণমূলের আমলে এই বিজেপি সরকার নিয়ে। আর ওরা বড় বড় কথা বলে দিদি বাঁচাবে। প্রতিটা জায়গায় যেখানে যেখানে দিদি সব দায়িত্ব নিয়েছে সেটাই ডুবিয়েছে। একটা জায়গা আপনি বলুন যে একটা জায়গায় দিদি সত্যিকারের কথা দিয়ে কথা রেখেছে, একটা জায়গার কথা বলুন, একটা জায়গায় বলুন তার রাজনৈতিক ইতিহাসে তিনি কথা দিয়ে কথা রেখেছেন, পারবেন? একটা জায়গা আছে, ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব, এটা উনি মিলিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওরা কি কিছু কি বলছি বুঝতে পেরেছেন? ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব, এটাকে ছাড়া বাকি একটা কথা উনি রাখেননি। সরকারি কর্মচারীদের ওয়াকাফ সম্পত্তি ক্ষমতায় আসলে উদ্ধার করব, উল্টো অবনতি হয়েছে, ক্ষতি হয়েছে। স্কুল শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন হবে, বিজেপিকে আটকাবো, সব ফেল হয়েছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকতে হবে। তৃণমূলের এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্পের জন্য আপনার কাছ থেকে ভোটটা চাইবে। শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প একটা প্রকল্প আছে, তার নামটা কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে উনি ভোটটাকে চাইতে চাইছেন, বাকি কোনো প্রকল্প দিয়ে চাইছে না। মা, তোমার মা বাপ যে কবরে ঘুমোচ্ছে, মমতা ব্যানার্জি সেটা বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে কবরটা কেড়ে নিতে। ভোটটা কি মমতা ব্যানার্জিকে দেবে তুমি? বলো মা, দেওয়া যাবে? আর ওই কবরটা যাতে ঠিক থাকে, তুমি কি একবার জিয়ারত করতে পারো? তোমাদের আব্বাস সিদ্দিকী আমাকে টাকা দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করতে পাঠিয়েছে। এবার কোথায় ভোট দেবে তুমি দেখো। কি বলছি বাপ, বুঝতে পেরেছো? শুধু তোমার বাপের নয়, যে তোমাদের পাড়াই মা যে তৃণমূলের নেতা, তার দাদুর কবরটাকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিকী আমাকে মামলা করতে পাঠিয়েছিল।
ওদের হোশ নাই, যখন হোশ ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে তাদের জন্য। তারা যা করছে তারা করুক, আমাদের কি করে যেতে হবে মানুষের জন্য কাজ। আমি কিন্তু হাত তুলে ওয়াদা করাইনি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য, করেছি কি? নালে বলবে ভাইজান আসলো হাদা করিয়ে দিল, এটা উচিত হয়নি। আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য ওয়াদা করিনি, আমি ওয়াদা করেছি তৃণমূলের বিপক্ষে ভোট দিতে হবে। নোটা আছে, যাও না, সবার লাস্টের সুইচটা দাও, ওখানে গিয়ে দাও, ভালো লাগে না, প্রার্থী পছন্দ হয়নি বাজারের পক্ষে। তো আপনারা সাথে সাথে এটা আওয়াজ তুলুন, বাচ্চারা স্কুলে হয়, সচেতন হয়, মানুষের কথা ভাবে, তাহলে অন্যায় করছে। এই আমুলিয়া অঞ্চলে কিছুদিন আগেই নভেম্বর ডিসেম্বর এখন পরীক্ষা চলছে, প্রি প্রাইমারি স্কুল ছাত্রছাত্রী পিছো 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 ভাই সাইড হয়ে যাও, পিছো 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 এই কুচি কুচি সাইড 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 এই পিছে দাও পিছে দাও পিছে দাও, রাস্তাটা ক্লিয়ার করে দিন। ভাইজানকে বলেছি আপনারা সামনে হুড়োহুড়ি। ওইদিকে তো রক্তদান চলছে, আর স্টেজের উপর দেখতে পাচ্ছি এই যে কম্বলগুলো রাখা, গরিব মানুষদেরকে এই কম্বলগুলো কিন্তু দান করা হবে। আর এখনো রক্তদান চলছে, আর মানুষজন আছে রক্ত দিচ্ছে একের পর এক। আর ভাইজান যেহেতু নেই, এখন স্টেডিয়ামে উঠে গেছি, মানে ঠিক আছে। তো গাইস, আজকে ভিডিওটা এই অবধি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যে বিষয়টা তখন বলছিলাম যে আমি বেড়াচাপাতে দাঁড়িয়ে আছি, অটোতে বসে আছি, ঠিক আছে, অটোতে বসে আছি, আর ভাইজানের গাড়িতে এখন চলে গেল, মানে আমি খেয়াল করিনি, খেয়াল করলে হয়তো মানে একসাথে আসতে পারতাম। তৌফিকের দাবি হচ্ছে এখানকার কমিটির লোকেরা মিডিয়াদেরকে টিফিন দেয়নি, তো অল্প কিছু টিফিন দেওয়া উচিত ছিল, কারণ মিডিয়ারা এখানে সে সকাল থেকে আমরা 10টা পানিপট কিনেছি, সেটাও বলো তুমি। হ্যাঁ কিনেছো, হ্যাঁ। তো সকাল থেকে এসে যে বসে আছে, সে সকাল সকাল বেরিয়েছে। কটা থেকে বেরিয়েছো? আমি বাড়িয়েছি 7টা। তো এই 7টা থেকে বেরিয়ে এখানে এসে ভিডিও করে বসে আছে, তো অন্তত কিছু টিফিন দেওয়া দরকার, তাহলে খিদে লাগে না। তো যাই হোক, এটা মিডিয়াতে দাবি ছিল, আমি বললাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আজ ভিডিও টাটা।